ওকে, একটু দেখে নিই যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। ইয়েস, এভাবে বোধহয় ঠিক আছে। ওকে ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিয়েছিলাম আমাদের আজকের কানেকশন ঠিক আছে কিনা, যাতে আমরা বারবার একটু সমস্যা পড়ছিলাম। এবার বোধহয় ঠিক আছে। বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা বারবার একটু প্রবলেম পড়ছিলাম। আবারও শুরু করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওরিয়েন্টেশন ক্লাস। বন্ধুরা, আমরা তোমাদের আবার স্বাগত জানাই। আজকে তোমাদের প্রথম হিসাব বিজ্ঞান উপরে কলেজ লেভেলের প্রথম ক্লাস। আজকে ওরিয়েন্টেশনের ক্লাসে আমি গোলাম মোস্তফা তোমাদের সাথে আছি। আমি আমার পরিচয় দিয়ে, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক, ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেই বিষয়টার মূল পরিপূর্ণ নাম হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, একাদশ ও দ্বাদশ শ্রেণী। বন্ধুরা, আমরা শুরুতেই তোমাদের সাবজেক্ট কোডটা বলে দিচ্ছি, কারণ তোমাদের সাবজেক্ট কোডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরীক্ষার সময় সাবজেক্ট কোডটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষা অনেক সমস্যা হতে পারে। আমাদের প্রথম পত্রের সাবজেক্ট কোড হলো 253 এবং দ্বিতীয় পত্রের সাবজেক্ট কোড হলো 254। তাহলে আমরা এটা মনে রাখবো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাবজেক্ট কোড হলো 253 এবং দ্বিতীয় পত্রের আমাদের বিষয় কোড হলো 254। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়ছি সেটা হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণী। তোমরা জানো এই সাবজেক্টে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার আছে। দুই পেপারে আমাদের ফুল মার্কস হলো 100 নম্বর, অর্থাৎ ফার্স্ট পেপারেও তোমাদের 100 নম্বর, সেকেন্ড পেপারেও তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ বা বহু নির্বাচনী কোশ্চেন থাকবে 30 নম্বর এবং সৃজনশীল থাকবে 70 নম্বরে। দুই পেপারেই তোমাদের একই সিস্টেমে তোমাদের মান বন্টন, অর্থাৎ আমাদের 100 নম্বরের মধ্যে 30 নম্বর থাকবে বহু নির্বাচনী এবং সৃজনশীল থাকবে 70। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই ক্ষেত্রে একই রকম। ওকে বন্ধুরা, আমরা আরেকটা মজার বিষয় তোমাদের জানিয়ে দিই, সেটা হলো আমাদের ফার্স্ট পেপারেও অধ্যায় 10টি এবং সেকেন্ড পেপারেও আমাদের অধ্যায় 10টি। আশা করি বন্ধুরা এই 10টি অধ্যায় করে আমরা যদি শিখতে পারি ভালোভাবে, তাহলে এই সাবজেক্ট থেকে আমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সাবজেক্ট কোড 253 এবং 254, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই 100 করে আমাদের মার্কস। সৃজনশীলে আমাদের বহু নির্বাচনে 30 করে এবং সৃজনশীলে 70 করে। এবং আরেকটা তথ্য আমরা জানলাম, সেটা হলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারে আমাদের 10টি করে অধ্যায় আছে। বন্ধুরা, আমাদের হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান বিষয়ের ইংরেজি টার্ম হলো অ্যাকাউন্টিং। তোমরা জানো অনেকেই অ্যাকাউন্টিং এর বাংলা প্রতিশব্দ হলো হিসাব বিজ্ঞান। আমরা হিসাব বিজ্ঞান অনেকেই এভাবে লিখে থাকি, এটা কিন্তু ভুল। অর্থাৎ হিসাব বিজ্ঞান কিন্তু এক শব্দ। আমরা প্রায় যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখি যে আমরা শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান কেউ একসাথে লেখে, কেউ দুই ভাগ করে লেখে। আসলে না, হিসাব বিজ্ঞান কিন্তু একসাথে হবে। এটা কিন্তু আমাদের মনে রেখো, কারণ সাবজেক্টটা লিখতে যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বিব্রতকর হবে। এরপরে আসি আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আরও একটু আলোচনায় যাব। হিসাব বিজ্ঞান খুব সহজে যদি আমি বলি, তাহলে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা যদি কেউ কোশ্চেন করে হিসাব বিজ্ঞান কাকে বলে, কোশ্চেন করতেই পারে তোমাকে, কারণ যেহেতু তোমার কমার্স স্টুডেন্ট, হিসাব বিজ্ঞান কমার্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং জিজ্ঞাসা করতে পারে যে হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান কী। তাহলে তোমরা যদি এভাবে অ্যান্সার করো, হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা অথবা অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তাহলে এই তথ্য ব্যবস্থা এবং একটা প্রক্রিয়া বটে। হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। আমরা একটা স্লাইডে চেষ্টা করব তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টার উপরে একটু আলোচনা করতে। তো এর আগে আমরা জেনে নেই, অনেকে আমরা জানতে চাই যে হিসাব বিজ্ঞানের জনককে, বা ফিজিক্স পড়লে আমরা জানতে চাই ফিজিক্সের জনককে। তাহলে আমার জনকটা জানা আমাদের খুব জরুরি, যে হিসাব বিজ্ঞানের জনককে। আমরা সেই জনক সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। এই যে ব্যক্তি দেখতেছো যার ছবি, ইনি হলো হিসাব বিজ্ঞানের জনক, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। তার নাম লুকা ডি পেসিওলি। লুকা ডি পেসিওলি নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। শুধু আজকে আমরা জেনে নেই, যেহেতু আমরা হিসাব বিজ্ঞান পড়তে আসছি, অর্থাৎ আমরা জেনে নেই যে হিসাব বিজ্ঞানের জনককে। হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি। এই লুকা ডি পেসিওলি 1447 সালে তার জন্ম এবং 1517 সালে তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা জেনে নিলাম বন্ধুরা,
আমাদের হিসাব বিজ্ঞানের জনক, এবং তাকে আমি দেখেও নিলাম যে ইনি হলেন হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1447 সালে এবং মৃত্যুবরণ করেন 1517 সালে। আমরা এই লুকা ডি পেসিওলি সম্পর্কে আমরা আরও বিস্তারিত অনেক আমাদের জানার আছে এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা জেনে নেব। আসি আমরা বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে তার একটা সংক্ষিপ্ত একটা পরিচয় তোমাদের দিয়ে দিই হিসাব বিজ্ঞানের। তো আমরা জানি যে হিসাব বিজ্ঞানটা মূলত ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের হিসাব বিজ্ঞানটা পরিচালিত হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু হলো ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এটাকে যদি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরি, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঘিরেই আসলে হিসাব বিজ্ঞানের সমস্ত কার্যক্রম। তো কীভাবে কার্যক্রমটা হয় আমরা একটু দেখে নিই বন্ধুরা। এই ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা জানি আমাদের প্রতিষ্ঠান হোক আর ব্যক্তি জীবনে হোক, ব্যক্তি জীবনের প্রতি মুহূর্তে নানান রকম ঘটনা ঘটে, নানান রকমের ঘটনা ঘটে, ভালো ঘটনা, খারাপ ঘটনা, আনন্দের ঘটনা, দুঃখের ঘটনা, নানা রকম ঘটনা ঘটে। ঠিক ব্যবসা প্রতিষ্ঠানেও নানান রকম ঘটনা ঘটে। তাহলে আমরা যদি এটাকে ব্যবসা প্রতিষ্ঠান ধরি, এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে অনেক প্রতি মুহূর্তে মুহূর্তে নানা রকম ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনার মধ্যে কিছু ঘটনা বলতে যে সমস্ত ঘটনা কিছু বৈশিষ্ট্য পূরণ করে, এমন কিছু ঘটনাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলি। দেখি বন্ধুরা আমাদের সাথে কারা সংযুক্ত আছে এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ অনেকেই সংযুক্ত হয়েছে এ পর্যন্ত। 335 জন শিক্ষার্থী আমাদের সাথে আছে। সবাই নাম বলা এই মুহূর্তে সম্ভব হবে না, তবে সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। যারা আমাদের এই ক্লাসে সংযুক্ত হয়েছে অভিনন্দন জানাই, যেহেতু তোমরা আজকে হিসাব বিজ্ঞানের একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে সংযুক্ত হয়েছো। হিসাব বিজ্ঞানের পক্ষ থেকেও তোমাদের অভিনন্দন জানাই। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন সুস্থভাবে স্বাভাবিক থেকে তোমাদের শিক্ষা জীবন চমৎকারভাবে সম্পন্ন করে জীবনে সার্থক হও, এটাই তোমাদের জন্য আজকের দিনে আমাদের দোয়া। বন্ধুরা আমরা জানতেছিলাম যে হিসাব বিজ্ঞানটা বিষয়টা কি। তা আমরা বলেছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা ঘটে। এই ঘটনা থেকে কিছু ঘটনাকে হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলা হয়। আমরা লেনদেন কাকে বলে এটা আমরা আরও আলোচনা করব। শুধু এই মুহূর্তে জেনে নাও যে এই ঘটনা থেকে কিছু ঘটনা হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলা হয়। এই লেনদেনগুলো প্রক্রিয়া হয়। আমরা যেমন প্রতিনিয়ত ভাত খাওয়াটা, কিন্তু ভাতটা যখন আসে ফাইনালি তখন কিন্তু ধান থেকে সিদ্ধ করা হয়, চাল করা হয়, চাল আবার সিদ্ধ করে আবার ভাত তৈরি করা হয়। তাহলে ভাত তৈরি করার ক্ষেত্রে ধান থেকে কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে ভাত সৃষ্টি হয়। ঠিক এরকম লেনদেনগুলো কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটাকে প্রসেসিং করে এটাকে ফাইনাল কিছু প্রোডাক্ট বের করা হয়। তাহলে এই লেনদেনগুলোকে যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে করাই, তাহলে প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধাপ আছে। এই ধাপগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় আলাদা আলাদা নাম আছে। যেমন লেনদেনগুলো প্রক্রিয়া প্রথম ধাপ হলো জাবেদা, তারপরে খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণী এবং লাস্ট হলো বিশ্লেষণ। তা লেনদেনগুলোকে যখন আমরা বিশ্লেষণ করি লেনদেনগুলোকে যখন প্রক্রিয়াতে আমরা ফেলি তখন বিভিন্ন প্রক্রিয়া থেকে যখন এক একটা ধাপে ধাপে প্রক্রিয়া হয়ে লাস্ট যেটা জিনিসটা আসে সেটা হলো ইনফরমেশন আসে। এখান থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে যে এন্ডিং প্রোডাক্ট যেটা সেটা হলো ইনফরমেশন। তাহলে আমরা কি করি, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে আমরা প্রক্রিয়া করি। প্রক্রিয়া বিভিন্ন স্টেজ আছে, এই জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী এবং বিশ্লেষণ, এগুলো হলো প্রক্রিয়ার স্টেজ। তো টোটালটা একটা প্রক্রিয়া থেকে আমাদের শেষে যে প্রোডাক্টটা আসে সেটার নাম হলো ইনফরমেশন বা তথ্য। তাহলে এই যে আমরা লেনদেনকে প্রক্রিয়া করে তথ্য বের করি, এই যে প্রক্রিয়াটা করি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হিসাব বিজ্ঞান। অর্থাৎ এই প্রসেসিংটাই হলো হিসাব বিজ্ঞান। অর্থাৎ লেনদেনকে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী থেকে যখন ইনফরমেশনটা আমরা বের করে নিয়ে আসি, তখন এই যে প্রক্রিয়াটা হলো হিসাব বিজ্ঞান। তাহলে আমরা বন্ধুরা বলতে পারি যে ঘটনা থেকে লেনদেনকে আমরা বিভিন্ন স্টেজে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী এবং সর্বশেষ বিশ্লেষণ করে যে ইনফরমেশনটা আমরা নির্ণয় করি, সেই প্রক্রিয়াটা লেনদেনকে প্রক্রিয়া করে যে তথ্য নির্ণয় করা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হিসাব বিজ্ঞান। অর্থাৎ হিসাব বিজ্ঞান একটা প্রসেস, একটা ইনফরমেশন সিস্টেম, কিন্তু এটা প্রসেসের মাধ্যমে তথ্য সরবরাহ করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা
হিসাব বিজ্ঞান কি করে? লেনদেনকে প্রসেস করে, প্রক্রিয়া করে, ইনফরমেশন দেয়। এখন বন্ধুরা তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা ইনফরমেশন দিয়ে কি করব, তথ্য দিয়ে আমরা কি করব? তথ্য আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তথ্য ব্যবহার করার ক্ষেত্রে আমরা দুইটা পক্ষ পাই এখানে, একটা অভ্যন্তরীণ পক্ষ, একটা বহিঃপক্ষ। অভ্যন্তরীণ পক্ষ হলো ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কিছু লোক থাকে, যেমন ম্যানেজমেন্ট থাকে, মালিক থাকে, শ্রমিক কর্মচারী থাকে, এরকম বিভিন্ন লোক থাকে প্রতিষ্ঠানের ভিতরে। তো প্রতিষ্ঠানের ভিতরে যে পক্ষগুলো থাকে সেটাকে বলে অভ্যন্তরীণ পক্ষ। আর প্রতিষ্ঠানের ভিতরে ছাড়া বাইরে অনেক কিছু জানতে চায়, সেই বাইরের পক্ষগুলো, বাইরের প্রতিষ্ঠানের ছাড়া বাইরে যারা যে কিছু জানতে চায় তাদেরকে বলা হয় বহিঃপক্ষ। অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে থাকে মালিক থাকে, ব্যবস্থাপক থাকে, অভ্যন্তরীণ নিরীক্ষক থাকে, এটাকে বলা হয় অভ্যন্তরীণ পক্ষ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ। আর প্রতিষ্ঠানের বাইরে যারা থাকে সাধারণত পাওনাদার থাকে, ব্যাংক থাকে, সরকার থাকে, বিনিয়োগকারী থাকে, ঋণদানকারী প্রতিষ্ঠান থাকে, এটা হলো বাইরের পক্ষ। এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা পক্ষ থাকে, প্রতিষ্ঠানের একটা বাইরের পক্ষ থাকে। এই দুই পক্ষই তথ্য নেয়। তথ্য নিয়ে কী করে? দুই পক্ষই তার সুবিধা মতো এই তথ্য নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা গ্রহণ করে। মালিকও ইন্টারনাল পক্ষ অর্থাৎ অভ্যন্তরীণ পক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে, আর বাহ্যিক পক্ষ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই তারা এই তথ্যগুলো ব্যবহার করে থাকে। তাহলে আমরা বন্ধুরা জানতে পারলাম যে অ্যাকাউন্টিং একটা তথ্য ব্যবস্থা, যেখানে লেনদেনকে প্রসেস করে, প্রক্রিয়া করে, তার তথ্য বাইর করে। এবং তথ্য করে কি? যারা এই তথ্য জানতে চায়, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানতে চায়, তাদেরকে তথ্য দিয়ে থাকে। এবং তথ্য নিয়ে তারা কি করে? কারণ আমরা ইনফরমেশন নিয়ে সাধারণত নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করি বা পরিকল্পনা গ্রহণ করি। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম, প্রথম হলো যে হিসাব বিজ্ঞানটা মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এর কার্যক্রম সংগঠিত হয়। ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে কিছু ঘটনাকে আমরা লেনদেন বলি অ্যাকাউন্টিংয়ের ভাষায়। তার ঘটনার মধ্যে কিছু ঘটনাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় লেনদেন বলি। এই লেনদেনগুলোকে প্রক্রিয়া করে, বিভিন্ন স্টেজে প্রক্রিয়া করে অ্যাকাউন্টিং কী করে? তথ্য সরবরাহ করে। এবং তথ্য সরবরাহ করে কাদেরকে? প্রতিষ্ঠানের ভিতরে একটা পক্ষ থাকে, প্রতিষ্ঠানের বাইরের একটা পক্ষ থাকে। এই ভিতরে এবং বাইরের পক্ষসমূহকে ইনফরমেশন সরবরাহ করে অ্যাকাউন্টিং। এবং তারা এই ইনফরমেশন নিয়ে কি করে? তাদের সুবিধা মতো, তাদের প্রয়োজন অনুযায়ী তারা এই প্রতিষ্ঠানে যদি কোনো রকম কোনো কাজ করতে চায়, তাহলে সেই কাজ করতে তারা সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করে থাকে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং হলো একটা ইনফরমেশন সিস্টেম বা তথ্য পদ্ধতি, যেখানে তথ্য সরবরাহ করে কিসের মাধ্যমে? লেনদেনকে প্রক্রিয়া করে তা তথ্য সরবরাহ করে থাকে। ওকে, আরেকটা বিষয় আমরা বলতে পারি, যেটা হলো আমরা মনের ভাষা প্রকাশ করি, মনের যে বিষয়গুলো প্রকাশ করি ভাষার মাধ্যমে। আমরা আমাদের নিজস্ব যে তথ্যগুলো আছে সেগুলো আমরা ভাষার মধ্যে বলি, যে আমি ভালো আছি, আমি খারাপ আছি, আমি স্কুলে পড়ি, আমি কলেজে পড়ি, আমি হিসাব বিজ্ঞান শিখতেছি। এই যে মনের বিষয়গুলো আমরা ভাষার মাধ্যমে আমরা বলে থাকি সাধারণত মানুষরা। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা চমৎকার একটা সংজ্ঞাও আছে, অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এই কথাটা বলছেন ওয়ারেন বাফেট নামে একজন হিসাব বিজ্ঞানী। তিনি বলেছেন অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভাষা হলো হিসাব বিজ্ঞান। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাষা, ব্যবসা প্রতিষ্ঠান তার মনের কিছু কথা আছে, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পত্তি আছে, কী পরিমাণ দায় আছে, সে কী পরিমাণ লাভ করলো, কী পরিমাণ বিক্রয় করলো, কী পরিমাণ সে ক্রয় করলো, এই যে বিষয়গুলো আমরা জানতে পারি অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারি আমরা অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। এই জন্য অ্যাকাউন্টিংকে বলা হয় অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন অ্যাকাউন্টিংয়ের। তাহলে আমরা অ্যাকাউন্টিংয়ে একটা ডেফিনেশন পেলাম, হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। আরেকটা পেলাম অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের, আমাদের যেমন ভাষা বাংলা ভাষায় কথা বলি, মনের ভাব প্রকাশ করি, এরকম ব্যবসা প্রতিষ্ঠান সে হিসাব বিজ্ঞানের মাধ্যমে তার মনের কথা প্রকাশ করতে পারে। এই জন্য অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। আমরা একটু আগে বলেছি তোমাদের যে আমরা হিসাব বিজ্ঞানের দুইটা পেপার আছে, একটা হলো ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, দুইটাই 100 আমাদের পূর্ণমান, 30 নাম্বার বহুনির্বাচনী এবং সৃজনশীল 70 নাম্বার। এবং আমরা আরও বলেছিলাম যে প্রত্যেকটা পেপারে, অর্থাৎ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপার দুইটা পেপারেই আমাদের 10টি করে অধ্যায় আছে।
তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে আমাদের হিসাব বিজ্ঞানটা কি, হিসাব বিজ্ঞানের জনক কি। আমরা হিসাব বিজ্ঞানের দুইটা পার্ট আছে, দুইটা পার্টে 200 নম্বরের পরীক্ষা হবে, দুইটা পার্টেই আমাদের 10-10টা করে অধ্যায় আছে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের আমরা অধ্যায়গুলোর নাম একটু দেখে নিই। আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে সেটা হলো হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাবে বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রাপ্য হিসাব সমূহের হিসাব বিজ্ঞান, কার্যপত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, আর্থিক বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি। এই হলো আমাদের ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার। আমরা এই 10টা চ্যাপ্টার নিয়ে আমরা ফার্স্ট পেপারে তোমাদের আলোচনা করব। তাহলে আমরা জানলাম বন্ধুরা যে আমাদের ফার্স্ট পেপারেও 10টা চ্যাপ্টার আছে এবং সেকেন্ড পেপারেও কিন্তু ঠিক সেম 10টা চ্যাপ্টার আছে। আমরা এখন দেখেন একটু মান বন্টনটা কী হবে। আমাদের এই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমরা আগেই বলেছি যে আমরা 100 মার্কের পরীক্ষা হবে ফার্স্ট পেপারের, 30 মার্ক হলো আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ। তার 30 নম্বর থাকবে আমাদের এমসিকিউ। এবং যেহেতু 10টা চ্যাপ্টার আছে বন্ধুরা, 10টা চ্যাপ্টার আছে, সাধারণত প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টা করে এমসিকিউ থাকবে। অর্থাৎ 10টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা করে এমসিকিউ থাকবে। অতএব তোমাকে মনে রাখতে হবে, ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ নর্মালি প্রত্যেক চ্যাপ্টার থেকেই 3টা করে এমসিকিউ থাকবে। এগুলো এমসিকিউর বিষয়। এরপর আসি আমরা সৃজনশীল, যেটা 70 নম্বর থাকবে। সেটার মধ্যে দেখো ক বিভাগ এবং খ বিভাগ নামে দুইটা আলাদা বিভাগ থাকবে। এবং ক বিভাগে বিষয়টা হলো যে এই যে আমাদের 9 নম্বর চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী এই একটা চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন থাকবে এবং 2টা কোশ্চেন আবশ্যিক কোশ্চেন। অর্থাৎ 2টা কোশ্চেন থাকবে, তোমাকে 2টাই অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। অর্থাৎ 9 নম্বর চ্যাপ্টার যেটা হলো আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী থেকে 2টি সৃজনশীল আবশ্যিক প্রশ্ন থাকবে এবং যার নাম্বার থাকবে 20 নম্বর। আর যে বাকি যে 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টার থেকে 9টি কোশ্চেন থাকবে। 9টি চ্যাপ্টার থেকে 9টি কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে 5টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে 50, তাহলে আবশ্যিক হলো 20 নম্বর আর এখানে হলো 50 নম্বর। এই 70 নম্বরে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। বন্ধুরা আবার একটু বুঝে নাও, আমাদের 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে বহু নির্বাচনী 30 নম্বর থাকবে এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টা করে কোশ্চেন থাকবে। তাহলে এখানে 30টা কোশ্চেন থাকবে এবং 30 নম্বর। আর সৃজনশীল যে প্রশ্ন থাকবে তোমাদের, সেখানে 70 নম্বরের কোশ্চেন থাকবে এবং এই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের 9 নম্বর যে চ্যাপ্টারটা আছে, 9 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে 2টি আবশ্যিক কোশ্চেন থাকবে। 2টি আবশ্যিক কোশ্চেন থাকবে, 2টাই অ্যান্সার করতে হবে এবং সেখানে 20 নম্বর। এবং বাকি যে 9টা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার থেকে তোমাদের 9টি সৃজনশীল কোশ্চেন থাকবে এবং সেখান থেকে তোমাদের 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের মোট 60টি কোশ্চেন অ্যান্সার করতে হবে সৃজনশীলে এবং প্রত্যেকটা কোশ্চেনের নম্বর থাকবে 10 করে নম্বর থাকবে। এ হলো তোমাদের মান বন্টন। এরপর আসো বন্ধুরা, এরপর আসি আমরা যে আজকে আমরা এই সাবজেক্টে যদি ভালো ফলাফল করতে চাই, সাধারণত যে সমস্ত শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করে তাদের একটা স্বপ্ন থাকে অ্যাকাউন্টিং একটা ভালো রেজাল্ট করা, মিনিমাম একটা A+ পাওয়া। এবং অ্যাকাউন্টিং সাবজেক্ট যারা কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টই অ্যাকাউন্টিং সাবজেক্ট এবং এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সহজ, তবে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে, তবে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। এখানে ভালো রেজাল্ট করতে বলতে আমরা বলছি যে মিনিমাম A+ পাওয়াটা। তাহলে আমরা ভালো রেজাল্ট করার উপায়টা কি? এই সাবজেক্টে ভালো রেজাল্ট করার উপায় হলো যে এখানে কোনো কিছু মুখস্থ করা যাবে না। অ্যাকাউন্টিং কোনো মুখস্থের কোনো সাবজেক্ট না, এটা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে বুঝতে হবে। এবং এই সাবজেক্টে খুব লজিক্যাল বিষয় থাকে এবং জীবন ঘনিষ্ঠ বিষয় থাকে। কারণ আমরা ব্যক্তিগত জীবনে কিন্তু আমরা অনেক হিসাব নিকাশ করে থাকি। তো ব্যক্তিগত যে হিসাব নিকাশ করে থাকি তারই ধারাবাহিকতায় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, অর্থাৎ এটা খুব জীবন ঘনিষ্ঠ একটা সাবজেক্ট। অর্থাৎ এখানে খুবই লজিক্যাল সাবজেক্ট এবং এখানে কোনো কিছু মুখস্থ করার বিষয় নেই, তোমাকে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বুঝতে হবে। এবং এই সাবজেক্টে আরেকটা বিষয় হলো যে এই সাবজেক্টে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে তুমি এই বিষয়টা তুমি অঙ্কগুলো মিলাতে পারবে না। তুমি হয়তো নিয়ম জানো, কিন্তু যদি তোমার প্র্যাকটিস না থাকে তো অঙ্কগুলো মিলানো যাবে না। তাহলে এখানে 2টা বিষয় হলো, একটা হলো মুখস্থ করার কিছু নেই, প্রত্যেকটা বিষয় তোমাকে বুঝতে হবে। দ্বিতীয় হলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি অঙ্ক মিলাতে পারবে না। কারণ অঙ্ক তুমি নিয়ম জানো কিন্তু প্র্যাকটিস নেই, তুমি দেখবে যে পরীক্ষা হলে তোমার অঙ্ক মিলবে না, অঙ্ক ভুল হয়ে যাবে।
তিনটি হলো সকল অধ্যায়ের সকল টপিক জানতে হবে। তুমি যদি মনে করো যে আমি একটা টপিক বা একটা অধ্যায় স্কিপ করে যাব, তাহলে হবে না। আর আমার 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, আমার 7টা চ্যাপ্টার শিখি, তাহলে তোমার অ্যাটলিস্ট হয়তো তোমার পরীক্ষা পাস হবে, কিন্তু ভালো রেজাল্ট হবে না। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার জানতে হবে, তুমি যদি ভালো নাম্বার পেতে চাও। বুঝতে পারলে বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই সাবজেক্ট হলে এরকম, তুমি যদি বুঝতে পারো তাহলে তোমাকে সারাদিন অন্য সাবজেক্ট রেখে শুধু অ্যাকাউন্টিং করতে মনে চাইবে। এরকম কিন্তু একটা বিষয় আছে অ্যাকাউন্টিংয়ের, যে তুমি যদি খুব মজাই পেয়ে যাও একবার, তাহলে দেখা যাবে অন্য অন্য সাবজেক্ট রেখে ঠিক আছে আমি একটু অ্যাকাউন্টিং করি, এরকম কিন্তু একটা বিষয় অ্যাকাউন্টিংয়ের মধ্যে আছে। অর্থাৎ সাবজেক্টটা বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং। কিন্তু এটা মনে রাখতে হবে যে A+ পেতে হলে বা ভালো রেজাল্ট করতে হলে কোনো শর্টকাট ওয়ে নেই, কোনো শর্টকাট ওয়ে নেই। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, প্রত্যেকটা টপিক ধরে 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 তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে হবে। তাহলে এইটা হলো এই সাবজেক্টে ভালো রেজাল্ট করার আসল উপায়। অর্থাৎ এখানে মুখস্থ করার কিছু নেই, তোমাকে সব কিছু বুঝতে হবে, কারণ সাবজেক্টটা খুব লজিক্যাল সাবজেক্ট এবং সাবজেক্টটা খুব জীবন ঘনিষ্ঠ সাবজেক্ট। দ্বিতীয়ত হলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা আমাদের বলতে হবে না, যদি তুমি সাবজেক্টে ইন্টারেস্ট পাও। যদি সাবজেক্টে ইন্টারেস্ট পাও তাহলে তোমাকে অন্য সাবজেক্ট রেখে তোমাকে অ্যাকাউন্টিং করতে ইচ্ছা করবে, অর্থাৎ তখন সেক্ষেত্রে প্র্যাকটিসটা বেশি হয়ে যাবে যদি তুমি ইন্টারেস্ট পাও। এবং তোমাকে মনে রাখতে হবে যে এখানে কোনো শর্টকাট ওয়ে নেই A+ পাওয়ার ক্ষেত্রে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন থাকতে পারে। এরপর আসি বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ কি, আমরা এই সাবজেক্ট পড়ে আমরা ভবিষ্যৎ কী করতে পারবো। এই সাবজেক্টে আমরা যদি এসএসসি পাস করি, তাহলে এসএসসি পাসের পরে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের বিবিএ পড়ার সুযোগ আছে। আমরা আইবিএতেও বিবিএ পড়তে পারি, আমরা সিএ পড়তে পারি, আইসিএমএ পড়তে পারি। তোমরা সিএ কথা হয়তো অনেকে শুনেছ। সিএ বা আইসিএমএ এই সাবজেক্ট এটা একটা প্রফেশনাল ডিগ্রি। এটা ইন্টারমিডিয়েট পাস করেও আমরা ফাউন্ডেশন কোর্স করে আমরা প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে পারি। আবার অনার্স বিবিএ পাস করেও এটা সিএ বা আইসিএমএ করা যায়, আর ইন্টারমিডিয়েট পাস করে করা যায়। সেক্ষেত্রে তোমাকে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে। এবারে এসসিসিএ পড়া যায়। তাহলে আমাদের দেশে এরকম পড়াশোনা আছে, এবং বিদেশেও এই সাবজেক্টে এ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ আছে। হিসাব বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আছে। বিশেষ করে শিক্ষকতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশি বিদেশি কোম্পানিতে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টেন্ট দরকারি হয়। অর্থাৎ প্রতিষ্ঠান একটু হলেই সেখানে অ্যাকাউন্টেন্ট দরকারি হয়, অর্থাৎ চাকরি জীবনে যথেষ্ট সুযোগ আছে। এছাড়াও অ্যাকাউন্টিং সাবজেক্ট যারা পড়ে বা এই কমার্স সাবজেক্টে যারা পড়ে বা বিজনেসে যারা পড়ে, তাদের একটা বড় সুযোগ থাকে নিজেরাই উদ্যোক্তা হওয়া, অর্থাৎ নিজেরাই প্রতিষ্ঠান তৈরি করা, সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার সুযোগ থাকে এই কমার্স স্টুডেন্টদেরকে। এটা কিন্তু একটা বিশাল বিষয়, কারণ আমাদেরকে চাকরির উপর নির্ভর না করে যদি আমরা আত্মনির্ভরশীল হতে পারি, নিজেরাই যদি প্রতিষ্ঠান করে অন্যকে চাকরি দিতে পারি, এটাই সবচেয়ে আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ আমরা চাকরি করব, চাকরি মানে কি চাকর হব? কেন আমরা চাকর হব? আমাদের দেশের সবার একটা উদ্দেশ্য থাকে যে একজন আমি বড় চাকরিজীবী হব, মানে কি একজন বড় চাকর হব। কিন্তু না বন্ধুরা, আমাদেরকে এই মানসিকতা পরিবর্তন নিয়ে আমাদের নিজেদেরকে উদ্যোক্তা হতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এবং আমরা এই মানুষকে চাকরি দেব, এরকম একটা আমাদের টেন্ডেন্সি হতে হবে। এই কমার্সের স্টুডেন্টরা, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, তারা কিন্তু এই সুযোগটা তাদের আছে। তারা জানবে কীভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয় এবং প্রতিষ্ঠান চালাতে হয়, কীভাবে ভালো ব্যবস্থাপনা তারা জানে। অর্থাৎ তারা সেলফ এমপ্লয়মেন্টের দিকে যেতে পারে, অর্থাৎ নিজেরাই প্রতিষ্ঠান করতে পারে। এটাই অবশ্য আমাদের হওয়া উচিত। তাহলে আমরা জানি যে এসএসসি পাশের পরে আমরা বিবিএ পড়তে পারবো, আমরা আইবিএতে আমরা বিবিএ পড়তে পারবো, আমরা আমাদের দেশে সিএ বা আইসিএমএ এর ফাউন্ডেশন কোর্স করে আমরা, তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে এই সিএ বা আইসিএমএ এটা খুব প্রফেশনাল ডিগ্রি এবং খুব প্রেস্টিজিয়াস একটা জব, আমাদের খুব প্রেস্টিজিয়াস প্রফেশন। এটা অনেকে আশা করে, এবং এটা অসম্ভব কিছু নেই না, যদি তোমরা চেষ্টা করো। আমরা এইগুলো নিয়ে আরও ডিটেলস পরবর্তী ক্লাসে কথা বলবো। এসএসসিএ পড়া যায়, এটা বিদেশি ডিগ্রি, এবং বিদেশেও আমরা এই সাবজেক্টে অনেক পড়াশোনা করতে পারি। আমাদের যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে, আমরাও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এই কমার্স স্টুডেন্টরা। তাহলে আমরা এখানে অনেকে হয়তো ধারণা করতে পারে যে আমরা সায়েন্স পড়লাম না, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না। আমরা এমন হতে পারি, আমরা প্রতিষ্ঠান করতে পারি, আমাদের প্রতিষ্ঠানে ডাক্তার ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটা কিন্তু আমাদের সুযোগ আছে বন্ধুরা। তো অতএব আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদেরকে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে পারলে কিন্তু আমরাই
টপ পজিশনগুলো কিন্তু আমরাই হোল্ড করি। কমার্স স্টুডেন্টরাই কিন্তু একটা প্রতিষ্ঠানের টপ পজিশনগুলো হোল্ড করে। আশা করি হতাশা কিছু নেই, বরং অনেক আশা নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো। আমরা হিসাব বিজ্ঞানের আমাদের একটা পাঠ পরিকল্পনা থাকবে। আমরা প্রত্যেক চ্যাপ্টারে আমরা একটা পরিকল্পনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা আজকে যে প্রথম অধ্যায়ে যে পাঠ পরিকল্পনা আমরা দিয়ে নিলাম, এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, যে আমরা এই অনুসারে আমরা আমাদের ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করব। আমরা আজকে তোমাদের খুব লম্বা ক্লাস আমরা করব না, ছোট্ট কিছু বাড়ি কাজ দেব। এইগুলো তোমাদের খুব বেসিক জিনিস জানা দরকার। এই বাড়ি কাজগুলো তোমরা একটু দেখে নিবে। সেটা হলো আমরা এই যে শর্ট ফর্মগুলো দিয়েছি, এই শর্ট ফর্মগুলো তোমরা এর ফুল ফর্মটা তোমরা বের করে নিবে। অর্থাৎ এটা তোমরা দেখো, এটা ইন্টারনেট থেকে পাওয়া যাবে, যদি পারো তো গুড, নাহলে ইন্টারনেট থেকে খুঁজে নিবা। এগুলো আমাদের একটু জানা দরকার। আমরা জানি না এইচএসসি, যেহেতু আমরা এইচএসসি পড়তে আসছি, এইচএসসির ফুল ফর্মটা কি, বিবিএ, এমবিএ। আমাদের অ্যাকাউন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, গ্যাপ, আমরা পড়াবো তোমাদেরকে। GAAP গ্যাপ, আইসিএবি, SEC, ভ্যাট, এই যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, এটার ফুল ফর্মটা তোমরা একটু দেখে নিবে। CPA, SACA, CFA, ILTS, GMAT, GRE, CAT, এইগুলোর ফুল ফর্মটা একটু তোমরা দেখে নেবে বন্ধুরা। আমরা তোমাদেরকে আজকে আর বেশিক্ষণ আমরা ক্লাস নেব না। আশা করি তোমরা আমাদের সাথে রুটিন অনুযায়ী আমাদের সাথে সংযুক্ত থাকবে পরবর্তী ক্লাসগুলোতে, এবং তোমরা যদি নিয়মিত ক্লাস করো, আশা করি যে তোমাদের বাড়তি কোনো সাপোর্ট দরকার হবে না। কিশোর বাতায়ন যে প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে সংযুক্ত করে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেই সাপোর্টটা যদি তোমরা নিয়মিত গ্রহণ করো, আমাদের ক্লাসগুলো, আশা করি তোমাদের বাড়তি কোনো সাপোর্টের দরকার হবে না। এবং তোমাদের যে বিষয়গুলো এখানে জানা থাকবে, যদি সরাসরি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারো তো গুড, আর যদি জানাতে না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে লিখে দেবে। আমাদের সাথে অনেকে সংযুক্ত আছে। তুমি হিসাব বিজ্ঞান, এটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পেপার আছে। দুইটা পেপারে মোট মার্কস হলো 100 করে 200, 10টা করে আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা পার্টে আমাদের চ্যাপ্টার আছে 10টা করে। ফার্স্ট পেপারে আমাদের 10টা করে অধ্যায়, সেকেন্ড পেপারে 10টা করে অধ্যায়, এবং আমাদের সাবজেক্ট কোডটা 253, 254 তোমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট কোড 253, 254, এবং আমাদের এখানে 30 নম্বরের MCQ আছে এবং 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন আছে। এবং 30 নম্বরের MCQ, যেহেতু আমাদের 10টা চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টা MCQ থাকবে, অর্থাৎ 10টা চ্যাপ্টারে 30টা MCQ থাকবে। এবং 10টা চ্যাপ্টার থেকে যে সৃজনশীল কোশ্চেন থাকবে, আমরা বলে দিচ্ছি তোমাদের 9 নম্বর যে অধ্যায়টা আছে, যে আর্থিক বিবরণী, এখান থেকে 2টা আবশ্যিক কোশ্চেন থাকবে, যার মার্কস হলো 20 নম্বর। এবং বাকি যে 9টা চ্যাপ্টার থাকবে, সেই 9টা চ্যাপ্টারে 9টা সৃজনশীল কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের 5টি কোশ্চেন আনসার করতে হবে। তাহলে আমাদের 2টি আবশ্যিক কোশ্চেন এবং 5টি অপশনাল থাকবে, সেই 7টি কোশ্চেনে 70 নাম্বার থাকবে। আমরা আরও দেখলাম যে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে। আমরা হিসাব বিজ্ঞান বললাম, হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া যেখানে তথ্য সরবরাহ করে। কি তথ্য সরবরাহ করে? ব্যবসা প্রতিষ্ঠান তথ্য সরবরাহ করে। এবং প্রক্রিয়াটা কীভাবে আসে? সে লেনদেনকে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, এই যে বিষয়গুলো থেকে প্রক্রিয়া করে ফাইনালি সে কী করে? তথ্য দেয়। এবং এই তথ্যগুলো কী করে? তথ্যগুলো ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা পক্ষ আছে, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে আর একটা পক্ষ আছে। এই দুই পক্ষই এই তথ্যগুলো নিয়ে তাদের সুবিধা মতো তারা সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে এই তথ্যগুলো ব্যবহার করে থাকে। এবং আমরা আরও বলছি যে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ইউজ করি। আমি ভালো আছি, খারাপ আছি, আমি পড়তেছি, আমি ঘুমাচ্ছি, বা আমি কাজ করছি, এরকম যে মনের ভাবগুলো প্রকাশ করি আমরা ভাষার মাধ্যমে। এরকম ব্যবসা প্রতিষ্ঠানও তার মনের একটা ভাষা আছে, ব্যবসা প্রতিষ্ঠানের মনের কিছু কথা আছে। সেটা ব্যবসা প্রতিষ্ঠান ভালো অবস্থা চলছে না খারাপ অবস্থা চলছে, তার আর্থিক অবস্থা কেমন, তার কী সম্পত্তি আছে, কী দায় আছে, কী ক্রয় করলো, কী বিক্রি করলো, কত টাকা বেতন দিল, কত টাকা ভারী ভাড়া দিল, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা জানতে পারি অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। এই জন্য অ্যাকাউন্টিংকে কি বলা হয়? অ্যাকাউন্টিংকে বলা হয় ব্যবসার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিংকে ব্যবসার ভাষা বলা হয়। আমরা জানলাম যে অ্যাকাউন্টিং এই সাবজেক্টে আমাদের যা পরবর্তীতে এইচএসসি পাশের পরে আমাদের পর্যাপ্ত পড়াশোনার সুযোগ আছে এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ আছে। এছাড়াও সবচেয়ে বড় যে সুযোগটা আছে সেটা হলো অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়ে আমরা নিজেরা আত্মকর্মসংস্থানে করতে পারি, অর্থাৎ নিজেরা প্রতিষ্ঠান করতে পারি এবং এই নিজের প্রতিষ্ঠানে অন্য লোককে চাকরি দিয়ে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এটা হলো আমাদের অ্যাকাউন্টিং বা কমার্স স্টুডেন্টদের একটা বড় সুযোগ।
তো বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের বিজনেস স্টাডিজ ক্লাসে আসছো, তাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা দীপ্ত পথে আমরা এগিয়ে যাব। যদি এগিয়ে যাই, তার আমরা যদি ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমরা যদি চাকরিও করি, তাহলে একটা ব্যবসা, একটা প্রতিষ্ঠানের টপ পজিশনের চাকরিগুলো কিন্তু আমরা করে থাকি। আর আমাদের অনেকে আমরা চিন্তা করি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো, বা এটা সবচেয়ে বড় আমাদের পেশা। না, এর চেয়ে বড় পেশা অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যারা টপ ম্যানেজমেন্টে থাকে, যাদের আন্ডারে ডাক্তার বা ইঞ্জিনিয়াররা কাজ করে, অর্থাৎ আমরা টপ ম্যানেজমেন্টের জবগুলো আমরা সাধারণত হোল্ড করে থাকি। তাই বন্ধুরা, আমরা পড়াশোনা করব। আসলে পড়াশোনা করে ভালো কিছু করার ক্ষেত্রে কোনো শর্টকাট, কোনো ওয়ে নাই। আমাদেরকে এই সাবজেক্টটা খুব ভালো করে পড়তে হবে এবং আমাদের প্রত্যেকটা টপিক জানতে হবে। এবং আমরা বলছি হিসাব বিজ্ঞান খুব জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, কারণ আমরা জানি যে আমরা ব্যক্তিগত জীবনেও, যারা অ্যাকাউন্টিং জানিও না, তারাও ব্যক্তিগত জীবনে কিন্তু নানা রকম হিসাব করে থাকি। তাহলে আমাদের এই জীবন ঘনিষ্ঠ যে বিষয়টা, এখানে এই বিষয়টা শিখতে আমাদের মুখস্থ করা কিছু নেই, সব কিছুই তোমাকে বুঝতে হবে। এবং চ্যাপ্টার ওয়াইজ যদি টপিকগুলো তোমরা সুন্দর করে বুঝতে পারো, তাহলে তোমরা হিসাব বিজ্ঞানের মধ্যে এমন একটা ইন্টারেস্ট গ্রো হবে, যে ইন্টারেস্টটা তোমাকে এই পর্যায়ে নিয়ে যাবে, অন্য সাবজেক্ট রেখে তোমাকে সবসময় অ্যাকাউন্টিং করার একটা টেন্ডেন্সি সৃষ্টি হবে। এই টেন্ডেন্সিটা যদি সৃষ্টি হয়, তাহলে অ্যাকাউন্টিং সাবজেক্টে ডেফিনেটলি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের সামনে আমরা প্রতিনিয়ত সাপ্তাহিক যে ক্লাসগুলো নেব, তোমরা রুটিন দেখে নিবে, সেই রুটিন অনুযায়ী আমাদের সাথে সংযুক্ত হবে। আশা করি যে সংযুক্ত হলে কমার্সের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা, অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে, এবং এই জন্য তোমাদের বাড়তি কোনো সাপোর্ট অর্থাৎ প্রাইভেটের প্রয়োজন হবে না। আশা করি বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত থাকবে পরবর্তী ক্লাসগুলোতে। সে পর্যন্ত আজকে আমাদের হাতে সময় নেই, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের কন্টিনিউ শেষ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে সংযুক্ত থাকবে এবং আমাদের সাথে সংযুক্ত থাকলেই তোমরা ভালো করতে পারবে। ওকে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।